নতুন প্রজন্মের জন্য দেশকে প্রস্তুত করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। লক্ষ্য ঠিক রেখে কাজ করার আহ্বান। এক মাসের মধ্যে পেঁয়াজের বাজার স্বাভাবিক হবে আশা দেখাচ্ছেন বাণিজ্য মন্ত্রী। স্থলবন্দরে আটকে আছে কয়েকশো ট্রাক। করোনায় ১.৫ মাসের মধ্যে সবচেয়ে কম মৃত্যু। লাইসেন্স নবায়ন না করা হাসপাতালগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থার উদ্যোগ। ভুয়া বিলে ১৪ কোটি টাকা আত্মসাৎ। পরিবার পরিকল্পনার আশরাফুন্নেসাকে দুদকের জিজ্ঞাসাবাদ, তথ্য যাচাই করে ব্যবস্থা জানালেন সচিব। বরগুনার আলোচিত রিফাত হত্যা মামলার যুক্তিতর্ক শেষ, রায় ৩০ সেপ্টেম্বর। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা ৭টার ২১ সংবাদে। সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মাঝখানে ভ্যানিলা ক্রিম আর দুই পাশে বিস্কুট, ইয়াম্মি মজা। ক্রিমও খাও নিজের স্টাইলে। নতুন প্রজন্মের জন্য বাসযোগ্য রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে সরকার। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সভায় এমনটাই জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, কি করে নতুন প্রজন্ম দেশ পরিচালনা করবে সেই প্রস্তুতিও চলছে। করোনা সহ নানা দুর্যোগে আওয়ামী লীগের নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ বিরতির পর আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সভা। গণভবনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সূচনা বক্তব্যে করোনা সহ অন্যান্য দুর্যোগকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ভূমিকার প্রশংসা করেন শেখ হাসিনা। রাজনৈতিক দল হিসেবে আমরা যে অন্য দলগুলি দেখি, তারা হয়তো শুধু ওই লিপ সার্ভিস অর্থাৎ মুখে মুখে কথা বলেছে, কিন্তু প্রকৃত মানুষের কাছে যে মানুষকে সাহায্য করা, সেটা কিন্তু আমরা অন্য দল বা অন্য সংস্থা অনেকে আমরা দেখেছি তাদের উপস্থিতির অভাবে দেখি। কিন্তু আমাদের আওয়ামী লীগ এবং আমাদের সহযোগী সংগঠনের নেতা কর্মীরা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করেছে। সেই সাথে আমি প্রশংসা করি আমাদের প্রশাসনের কর্মকর্তারা, তারা কর্মচারী সবাই আন্তরিকতার সাথে কাজ করেছে। সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পরিবর্তন আনলেও আদর্শ ও উদ্দেশ্য ঠিক রেখে নতুন প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ বিনির্মাণের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। আগামী দিনের নতুন প্রজন্মের জন্য কিভাবে এই দেশটা এগিয়ে যাবে, কিভাবে চলবে, সেটাই আমাদের এখন থেকে আমরা প্রস্তুতি নিয়ে রাখবো বা আমরা নির্দেশনা দিয়ে দেব। হ্যাঁ, এটা ঠিক যে এখন আমরা যেটা করছি সময়ের বিবর্তনে সেটা কিন্তু সংশোধন করতে হবে, পরিবর্তন করতে হবে, পরিশোধন করতে হবে, এটা করতে হবে, এটা নিয়ম, সেটা আমরা জানি। কিন্তু তারপরে একটা ফ্রেমওয়ার্ক, একটা ধারণাপত্র অথবা একটা দিক নির্দেশনা, সেটা যদি সামনে থাকে তাহলে যে কোনো কাজ খুব সহজে যারাই আসুক ভবিষ্যতে তারাই করতে পারবে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারই নানা সংকটে অর্থনৈতিক ভারসাম্য ধরে রাখতে সক্ষম বলে উল্লেখ করেন সরকার প্রধান। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ একমাত্র রাজনৈতিক দল যার একটা ইকোনমিক আমাদের পলিসি আছে, নিয়ম আছে, এবং আমরা সেটাকে মাথায় রেখেই কিন্তু আমরা কাজ করে যাই। লক্ষ্য ঠিক রেখে কাজ করতে দলের সদস্যদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই সংগঠনই এই দেশের স্বাধীনতা এনেছে। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। এক মাসের মধ্যেই পেঁয়াজের দাম স্বাভাবিক হবে বলে আশা দেখাচ্ছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, মিয়ানমার, তুরস্ক সহ অন্য দেশ থেকে পেঁয়াজ আমদানি করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী এক মাস সবাইকে পেঁয়াজ কম খাওয়ারও অনুরোধ জানান তিনি। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। হঠাৎই ভারত রপ্তানি বন্ধ করে দেয় বাজারে ঝাঁঝ বাড়ে পেঁয়াজের। বেশি বেশি পেঁয়াজ কেনার হিড়িক, দাম বাড়ে পাইকারি খুচরা সব বাজারে। ভারতীয় পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকা আর দেশি পেঁয়াজ দাম ওঠে ১০০ টাকা। এ অবস্থায় সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী জানান, দেশে পেঁয়াজের মজুদ এখনো প্রায় ৫ লাখ টন। তবে এবছরে প্রয়োজন হবে ১০ লাখ টন। ঘাটতি মেটাতে আমদানি করতে হয় ৮০ থেকে ৯০ ভাগ। তবে গত বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সমাধানের পথ খুঁজছেন মন্ত্রী। ধারণাটা আমার ছিল যে হয়তো তারা বন্ধ করবে না, তারা হয়তো একটা মিনিমাম প্রাইস তারা বেঁধে দেবেন,
যে এর নিচে এক্সপোর্ট করা যাবে না, কারণ এটা সত্যি কথা যে সেই নাসিকের বাজারে যেটা 16-17 রুপিস ছিল সেটা 32 থেকে 35 রুপিতে চলে যায়। আমরা প্রতিদিন খবর রাখছিলাম। এই উঠতি প্রাইসটার কারণেই আমরা একটু ভয় পেয়ে আমরা অল্টারনেটিভ মার্কেট থেকে শুরু করলাম। সংকটের সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। ব্যবস্থা নিতে শুরু করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ বাণিজ্য মন্ত্রণালয়। তাদের যে বন্ধ করার কারণে হয়তো 1 মাস আমাদের উপর চাপ পড়বে, সেটা যদি আমরা একটু সাশ্রয়ী হই কেনাতে, আমরা যদি এই অসাধু ব্যবসায়ীদের একটু চাপে রাখতে পারি, তাহলে আশা করি 1 মাসের মাথায় আমরা অল্টারনেটিভ সব জায়গা থেকে পেঁয়াজ এনে আমরা মোটামুটিভাবে স্বাভাবিক কাছাকাছি রাখতে পারি। পেঁয়াজের উপর আরোপিত 5% শুল্ক 2021 সাল পর্যন্ত প্রত্যাহারের আহ্বান জানিয়ে এনবিআরকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। এই সুযোগ নিয়ে কিছু কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নেওয়ার চেষ্টা করেছেন। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে আগের এলসির পেঁয়াজ ছাড়তে পারে ভারত। ওপারের ব্যবসায়ীদের কাছ থেকে এরকম খবর আসায় সকালেই হিলি বন্দরে পেঁয়াজের দাম কমেছে কেজিতে 15 থেকে 20 টাকা পর্যন্ত। যদিও নতুন করে মূল্য নির্ধারণের শঙ্কা আমদানিকারকদের। আর স্থল বন্দরগুলোর ওপারে আটকে আছে কয়েকশো পেঁয়াজের ট্রাক। এদিকে আড়ত ও পাইকারি পর্যায়ে পেঁয়াজের দাম কিছুটা কমলেও প্রভাব পড়েনি খুচরা বাজারে। বিস্তারিত রাসেল খানের রিপোর্টে। পেঁয়াজ ভর্তি কমপক্ষে 500 ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায়। এমন পরিস্থিতিতে বুধবার সকালে ওপারের ব্যবসায়ীরা নতুন বার্তা পাঠান। আগের এলসির বিপরীতে টেন্ডারে পাশ হওয়া পেঁয়াজ রপ্তানির অনুমতি দিতে পারে ভারত। আর এই খবরে হিলি বন্দরে পেঁয়াজের দাম পড়ে যায় কেজিতে কমে 20 টাকা পর্যন্ত। এদিকে আগের এলসির পেঁয়াজ যদি ছাড়েও তবে তা পূর্ব নির্ধারিত মূল্য না পাওয়ার শঙ্কা আমদানিকারকদের। তাই আমদানির বিকল্প উৎস খুঁজতে প্রস্তুতি নিচ্ছেন তারা। কাঁচামাল যেহেতু লোড দেওয়া হয়েছে তাদের সাথে কথা বলে, এই মাল যদি দেখা গেল যে ঢোকার পারমিশন না দেয়, তাহলে মালগুলো পচে নষ্ট হয়ে গেলে তো আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত। সোমবার পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত। এরপর থেকেই বেশ অস্থির দেশের পেঁয়াজের বাজার। পর্যাপ্ত মজুদের পরও সব পর্যায়ে বেড়ে যায় দাম। 60 টাকা কেজির পেঁয়াজ উঠে যায় 100 টাকায়। বিক্রির রিসিপ্টটা পাঠিয়ে দেন, যদি কোনো সমস্যা হয় আমাদের, আমরা দেখাবো যে ব্যাপারী এটা কিনছে, এই হলো চালান। এখন আপনারা দেখেন, আপনারা রেট দেন যে আমরা কত বেচবো। 2-1 দিনের ব্যবধানে আজকে পেঁয়াজ দেখেন কত দাম বেড়ে গেছে। এদিকে বুধবার পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমলেও খুচরা বাজারে বিক্রি হচ্ছে বর্ধিত দামেই। এটা আপনারা সিন্ডিকেট করতেছেন, মানে নানান ধরনের কথা। আমাদের তো কিছু করার নাই, আমরা তো কিনি বিক্রি করি নিয়ে। 2800-3000 টাকা মনের পেঁয়াজ চাচ্ছে আপনি 3500-3600, 3800 টাকা পর্যন্ত চাইতেছে। আর পেঁয়াজের এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধির জন্য ব্যবসায়ীরা দায় চাপাচ্ছেন একে অপরের উপর। প্রতিদিন নামতেছে পেঁয়াজ, প্রতিদিন আমরা সেল করতেছি। রাত্রির নামতেছে, রাত ভোরে নামতেছে, দিন ভোরে আমরা সেল করতেছি। আমাদের কোনো এখানে কোনো যদি আপনারা বলেন যে মজুদ আছে নাকি, আমরা এখান থেকে এটা বলতে পারবো না। যা চাহিদা তার থেকে আমদানি কত বলবো, 4 ভাগের 1 ভাগও না, তখন বাজার আপনি বেড়ে যায়। বিশ্বের সব দেশে রপ্তানি বন্ধ করলেও দ্বিপাক্ষিক সুসম্পর্ক ও বন্ধুত্বের কারণে বাংলাদেশে সীমিত আকারে পেঁয়াজ ছাড়বে বলে আশা ভারত বাংলাদেশ চেম্বারের। কেন্দ্রীয় সরকারের সাথে আলাপ আলোচনা শুরু করেছে যে বাংলাদেশের সাথে চুক্তি ছিল যে আমাদের এইসব প্রোডাক্টগুলো যাতে তারা কন্টিনিউ রাখে, কম হোক আর বেশি হোক। পেঁয়াজের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদারের পরামর্শ সংশ্লিষ্টদের। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। কোভিড-19-এ দেশে 21 জনের মৃত্যু হয়েছে। গত 1.5 মাসে এটিই সবচেয়ে কম মৃত্যু। প্রতি 10 লাখে মৃত্যুর হার 28.32%। এর মধ্যে 16 জনই না পুরুষ, নারী 5 জন। এ পর্যন্ত মোট মৃত্যু 4823। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 193তম দিনে দেশে 94টি ল্যাবে 13,360টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1,615 জন। শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে 3,42,671। নতুন 2,375 জন সহ সুস্থ হওয়ায় এ পর্যন্ত সুস্থ হল 2,47,969 জন। শনাক্ত বিবেচনায় প্রতি 100 জনে সুস্থতার হার 72.36% এবং মৃত্যুর হার 1.41%।
অনলাইনে আবেদন না করা হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো সুনির্দিষ্ট কারণ দেখাতে না পারলে আইনি ব্যবস্থা নেবে স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতাল বিভাগের পরিচালক ডাক্তার ফরিদ হোসেন জানান, সন্তোষজনক জবাব না পেলে প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে। সময়সীমা বেঁধে দেয়ায় 1 মাসের ব্যবধানে বৈধ লাইসেন্সের সংখ্যা 1000 বেড়েছে। 16 সেপ্টেম্বর পর্যন্ত লাইসেন্সপ্রাপ্ত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সংখ্যা 5213টি। বিস্তারিত স্মৃতিমণ্ডলের রিপোর্টে। দেশে করোনা সংক্রমণের 6 মাস পেরিয়েছে। মহামারীর এই কঠিন সময়ে স্বাস্থ্য খাতের অনিয়ম, দুর্নীতি আর অব্যবস্থাপনার চিত্র প্রকাশ্যে আসে। অনিয়ম খতিয়ে দেখতে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে নামে স্বাস্থ্য অধিদপ্তর। অনলাইনে লাইসেন্স আবেদনের সময়সীমা বেঁধে দেয়া হয়। আবেদন করার সবশেষ দিন ছিল 23 আগস্ট। স্বাস্থ্য অধিদপ্তরের তালিকা অনুযায়ী চলতি বছরের 16 সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে নতুন লাইসেন্সের জন্য 12,926টি ও নবায়নের জন্য 4,170টি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার আবেদন করে। পরিদর্শনের অপেক্ষায় 3,168টি প্রতিষ্ঠান। আর শর্ত পূরণ করতে না পারায় আবেদন ঝুলে আছে 3,570টি প্রতিষ্ঠানের। লাইসেন্স পেয়েছে 5,213টি। এর মধ্যে হাসপাতাল 1,833, ডায়াগনস্টিক সেন্টার 3,319 ও 61টি ব্লাড ব্যাংক। 1 মাসের সময় প্রায় ব্যবধানে আমরা 3,000 অ্যাপ্লিকেশন আমাদের নতুন পড়েছে। লাইসেন্স দিয়েছি প্রায় 5,213টি, অর্থাৎ প্রায় 1,000-এর মতো আমরা বেশি দিতে পেরেছি। যেহেতু এটা চলমান পদ্ধতি, চলমান থাকবে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, যেসব হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার অনলাইন আবেদন করেনি তাদেরকে গত 1 সেপ্টেম্বর কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। যারা আদৌ অনলাইনে প্রবেশ করে নাই, আমাদের পারমিশন দিয়ে আছে সিভিল সার্জন মহোদয়, বিভাগীয় পরিচালক মহোদয়। এই সমস্ত অনলাইনে যারা প্রবেশ করে নাই তাদের লাইসেন্স বাতিল, তাদের এই ক্লিনিক বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করার জন্য। স্বাস্থ্য সেবার মান উন্নয়নে কোনো ছাড় দেওয়া হবে না জানান হাসপাতাল বিভাগের পরিচালক। 15 দিন সুযোগ দেওয়া হয়েছে। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। কর্মশালা, সেমিনার ও প্রশিক্ষণের নামে ভুয়া বিল বানিয়ে 14 কোটি টাকা আত্মসাতের অভিযোগে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক আশরাফুন্নেসাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। এর আগে একই অভিযোগে অধিদপ্তরের আরও 4 কর্মকর্তা ও 1 ঠিকাদারকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক সচিব। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারোয়ার। 2018-19 অর্থ বছরে বাল্যবিবাহ প্রতিরোধ প্রকল্পের 486টি কর্মশালা আয়োজন না করেই 4 কর্মকর্তা ও 1 ঠিকাদারের সাথে যোগ সাজশ করে 7 কোটি টাকা আত্মসাৎ করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক আশরাফুন্নেসা। এছাড়া গত 2 বছরে বিভিন্ন খাত থেকে আরও 7 কোটি টাকা আত্মসাতের অভিযোগ তার বিরুদ্ধে। এসব বিষয়েই বুধবার বেলা 11টা থেকে দুপুর 2:30টা পর্যন্ত দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। জিজ্ঞাসাবাদ শেষে দুর্নীতির অভিযোগ নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের মুখোমুখি হন আশরাফুন্নেসা। প্রকিউরমেন্টের কমিটিকে ডেকেছে, প্রকিউরমেন্ট কমিটি আমাদের প্রশাসনে যে যা বলা তথ্য দিয়েছে। আমার মন্তব্য এই অভিযোগগুলো সত্যি নয়। পরে দুদক সচিবও এ বিষয়ে কথা বলেন। ভুয়া বিল ভাউচারের মাধ্যমে প্রচুর অর্থ আত্মসাৎ করা হয়, তো সেটি প্রাথমিকভাবে যাচাই বাছাই করা হয়েছে। যাচাই বাছাইয়ে কিছু তথ্য পাওয়া গিয়েছে অনুসন্ধানের মতো, আর তারপরে কমিশন সেটি অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং সেটি বর্তমানে অনুসন্ধানে আছে। জিজ্ঞাসাবাদের তথ্য যাচাই করে প্রয়োজনে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আরও অনেককে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও জানান সচিব। দীপু সারোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার রায় 30 সেপ্টেম্বর। উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায় ঘোষণার তারিখ ধার্য করেন। মামলায় 76 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। এদিকে জামিনে থাকা রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে তার আইনজীবীর জিম্মায় দিয়েছেন আদালত। বরগুনা প্রতিনিধি জয়দেব রায়ের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান।
বুধবার সকালে আয়শা সিদ্দিকা মিন্নির উপস্থিতিতে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামানের আদালতে রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন শুরু করে। যুক্তি উপস্থাপন শেষে আদালত আগামী 30 সেপ্টেম্বর রিফাত শরীফ হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ করেন। উভয় পক্ষের শুনানিতে সন্তুষ্ট হয়ে মাননীয় আদালত আগামী 30/9/2020 তারিখে এই চাঞ্চল্যকর হত্যা মামলায় রায়ের জন্য দিন ধার্য করে আদেশ দিয়েছেন। এদিকে হাইকোর্টের জামিনে থাকা মিন্নিকে তার আইনজীবী মাহবুবুল বারী আসলামের জিম্মায় দেন আদালত। আজকে যেহেতু আর্গুমেন্ট শেষ হয়ে গেছে, আজকে দিন পর্যন্ত ছিল, তো আজকে আমি মিন্নিকে নিজ জিম্মায় নেওয়ার জন্য প্রার্থনা করছিলাম। বিজ্ঞ আদালত মিন্নি নিয়োজিত কৌশলী এবং বরগুনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের জিম্মায় মিন্নিকে দিয়েছে। মিন্নি এখন আমার জিম্মায় আছে। 2019 সালের 26 জুন বরগুনা সরকারি কলেজের সামনে নয়ন ও তার সহযোগীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে রিফাত শরীফকে আহত করে। গুরুতর আহত রিফাতকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে ওই দিনই তার মৃত্যু হয়। গেল 1 সেপ্টেম্বর রিফাত হত্যা মামলায় তার স্ত্রী মিন্নি সহ 24 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। তবে মামলার 1 নম্বর আসামি নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়। এর আগে 1 জানুয়ারি রিফাত হত্যা মামলার 10 আসামির বিরুদ্ধে এবং 8 জানুয়ারি 14 আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন বরগুনার আদালত। চার্জশিটভুক্ত প্রাপ্তবয়স্ক আসামি মোহাম্মদ মুসা এখনও পলাতক। এছাড়া নিহত রিফাতের স্ত্রী মিন্নি সহ অপ্রাপ্তবয়স্ক 8 আসামি উচ্চ আদালত এবং বরগুনায় শিশু আদালতের আদেশে জামিনে আছে। রত্না জামান, 21 টেলিভিশন। দীর্ঘ বিরতি দিয়ে কোটালীপাড়ায় 76 কেজি বোমা পুঁতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শুরু হয়েছে। বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ বদরুজ্জামানের ভার্চুয়াল বেঞ্চে শুনানি শুরু হয়। বুধবার পেপার বুক থেকে বিচারিক আদালতের রায়ের অপারেটিং অংশ ও একজন আসামির জবানবন্দি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। শাকেরা আরজুর রিপোর্ট। 2000 সালে কোটালীপাড়া সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেওয়ার কথা ছিল শেখ লুৎফুর রহমান সরকারি আদর্শ কলেজ মাঠে। সমাবেশের 2 দিন আগে 20 জুলাই কলেজ প্রাঙ্গণে জনসভার প্যান্ডেল তৈরির সময় শক্তিশালী বোমার সন্ধান পাওয়া যায়। সেনাবাহিনীর একটি দল 76 কেজি ওজনের বোমাটি উদ্ধার করে। পরদিন 21 জুলাই গোপালগঞ্জ সদর থেকে 80 কেজি ওজনের আরও একটি বোমা উদ্ধার করা হয়। এসব ঘটনায় 2টি মামলা দায়ের করা হয়। 2010 সালে মামলা দুটি ঢাকার 2 নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। 2017 সালের 20 আগস্ট একটি মামলায় 10 আসামিকে মৃত্যুদণ্ড দেন আদালত। এছাড়া একজন আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও 3 জনের 14 বছর করে কারাদণ্ড দেন ঢাকার 2 নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক। অন্য মামলায় 9 জনকে 20 বছর করে কারাদণ্ড দেয়া হয়। রায় ঘোষণার মাত্র 1 সপ্তাহের মাথায় 27 আগস্ট বিচারিক আদালত থেকে হাইকোর্টে পাঠানো হয় ডেথ রেফারেন্স রায় ও মামলার নথিপত্র। এরপর নিয়ম অনুসারে প্রয়োজনীয় কাজ সম্পন্নের পর ডেথ রেফারেন্স শুনানির জন্য বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় আসে। 2018 সালে ডেথ রেফারেন্স শুনানি শুরু হলেও নানা কারণে দীর্ঘদিন শুনানি হয়নি। ডেথ রেফারেন্স শুরু হয়েছিল, কিন্তু বিভিন্ন কারণে, বিশেষ করে করোনা ভাইরাসের কারণে এই মামলার শুনানি বেশ কিছুদিন বন্ধ ছিল। বুধবার পেপার বুক থেকে বিচারিক আদালতের রায়ের অপারেটিং অংশ উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এছাড়া একজন আসামির জবানবন্দিও উপস্থাপন করা হয়েছে। ভার্চুয়ালি ডেথ রেফারেন্স শুনানি এ যাবৎ হয়নি, এটি শুরু হয়েছে। আমরা প্রত্যাশা করি অচিরেই এই মামলাটির শুনানি কার্যক্রম শেষ হবে। আদালত পরবর্তী শুনানির জন্য 23 সেপ্টেম্বর দিন ধার্য রেখেছেন। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। চেকের বৈধ বিনিময় প্রমাণে ব্যর্থ হলে এ সংক্রান্ত মামলায় কোনো ব্যক্তিকে সাজা দেওয়া যাবে না বলে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। চেক ডিজঅনার মামলায় চেক প্রাপ্তির বৈধ কারণ প্রমাণ করতে হবে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ সম্প্রতি প্রায় 20 পৃষ্ঠার এ রায় প্রকাশ করেছেন। চলতি বছরের 18 ফেব্রুয়ারি এ সংক্রান্ত এক আপিল আবেদন নিষ্পত্তি করে রায় ঘোষণা করা হয়েছিল। ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ মাসুদ বলেন, আগে চেক ডিজঅনার হলেই দেশে বেশি ক্ষেত্রেই চেক দাতার সাজা হতো। চেক গ্রহীতার টাকা পাওয়ার কোনো কারণ আছে কিনা সেটি দেখার বাধ্যবাধকতা ছিল না।
যদি ইস্যু করা হয় সেই চেকের এগেনস্টে একটা কনসিডারেশন থাকতে হবে। কিন্তু ভবনটি 11 তলা, অনেককেই ফ্ল্যাটের রেজিস্ট্রেশনও দেওয়া হয়েছে, অথচ 5 বছর পর সেই একই জমি নাল হিসেবে রেজিস্ট্রি হলো। সরকার নির্ধারিত ফি ফাঁকি দিতে সাব রেজিস্ট্রি অফিসের যোগ সাজসেই অবৈধ কাজটি হয়েছে। দেখুন দলিল জালিয়াতি নিয়ে সাইদুল ইসলামের 2 পর্বের রিপোর্টের প্রথমটি। রাজধানীর ভাটারার পশ্চিম ঢালিবাড়ির 11 তলার এই ভবনটি নির্মাণ কাজ শেষ হয় 2013 সালে। 2005 সালে 26% জমিতে ভবন নির্মাণ মূলে অনুমোদন নেওয়া হয়। 2013 সালে ভবনটি উঠে যাওয়ার পর বেশ কিছু ফ্ল্যাটের রেজিস্ট্রেশন দেওয়া হয়। 2015 সালে রেজিস্ট্রেশন নিয়েছেন আব্দুর রহমান। একই ব্যক্তি 2020 সালে সরকারি টাকা ফাঁকি দিতে নাল জমির রেজিস্ট্রেশন নিয়েছেন। ফ্ল্যাট বন্টন করতে গেলে উপস্থিত হতে হবে, দ্বিতীয় 8 থেকে 10 লক্ষ টাকা খরচ হয়ে যাবে এক একজনের। রুটারি করে আমরা এই 20 জন এরা যে অংশীদার এটা করা হয়। 11 তলা ভবন কিন্তু কাগজে হাওয়া। রেজিস্ট্রি অফিসের কিছু কর্মকর্তা কর্মচারীর যোগসাজশে নাল জমি হিসেবে রেজিস্ট্রেশন করা হয়। আবার একই ব্যক্তি দাতা ও গ্রহীতা। সাব রেজিস্ট্রার তিনাদেরই পরামর্শক্রমে এটা আমাদের নাল জমি, যেহেতু আমাদের কিনা ছিল 2005 সালে আমাদের নাল জমি কিনা। আবার 11 তলা ভবনের ফ্ল্যাটের রেজিস্ট্রেশন দেওয়া হলেও সেই একই জায়গা কিভাবে নাল জমি হিসেবে রেজিস্ট্রি হলো? নাল জমি না, এটা বিল্ডিং, 10 তলা বিল্ডিং। বিল্ডিং এর কাজ 2005 থেকে শুরু হয়েছে। বিল্ডিংকে যদি আমরা নাল জমি হিসেবে দেখি, এটা জালিয়াতি না? আমরা এখানে 20 জন মালিক, 20 জন আমরা সব মানে যার যার ফ্ল্যাটে উঠে গেছি, তারা এখানে অবস্থান করছেন আর কি। অনুসন্ধানে দেখা যায় 2005 সালে জমিটির দলিল করা হয় মুফতি আতাউর রহমানের নামে। গত এপ্রিলে করোনায় মারা যান তিনি। তার কোনো ছেলে না থাকায় অন্য অংশীদাররা মিলে 2005 সালের একটি নোটারি দেখিয়ে ভবনকে নাল জমি হিসেবে রেজিস্ট্রি করে নেন। নাল জমির একটা জিনিস আর ফ্ল্যাট একটা জিনিস। আমার কমপ্লেন ওরা নেন নাই, রেজিস্ট্রি অফিস থেকে নেন নাই। কিভাবে বহুতল ভবনটি নাল হলো এর সদুত্তর মেলেনি। এখন এই জমিটা যেহেতু আপনাদের নাম নেই, তাহলে আপনাদের ফ্ল্যাট করবেন কিসের উপরে, দেখাবেন কিসের উপরে? তাহলে সেটা তো আমাদের, এই জন্য আমরা এই দলিলটার মূল্যে আমরা নামটা আমাদের আসছে। মূল মালিকের ভাইয়ের দাবি জালিয়াতি করে জমি গ্রাসের চেষ্টা করা হচ্ছে। এখন বাচ্চারা এতিম, ছোট বাচ্চা হলো 2 থেকে 2.5 বছর বয়স। ভাইয়ের অংশ পাবো বলেই তো আমরা হলো পাওয়ার জন্যই আমরা এটা করছি। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। ধারাবাহিক দাম বৃদ্ধির যৌক্তিক কারণ না থাকায় জিল বাংলা সুগার মিলের শেয়ার লেনদেন স্থগিত করা হয়েছে, একথা জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। এ বিষয়ে ডিএসির তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুঁজিবাজারের এই নিয়ন্ত্রক সংস্থা। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। কারসাজি চক্রের খপ্পরে পড়ে দুর্বল মৌলভিত্তির কোম্পানির শেয়ারে বিনিয়োগ করে পুঁজি হারিয়েছেন অনেকে। নিয়ন্ত্রক সংস্থাগুলো এ বিষয়ে সতর্ক করে আসছে বিনিয়োগকারীদের, কিন্তু জিল বাংলার শেয়ারের ক্ষেত্রে এ সতর্কবাণী কাজে আসেনি। শেয়ার প্রতি 608 টাকা দেনা এবং 103 টাকা লোকসান সত্ত্বেও মাত্র 2 মাসে দাম বেড়েছে 600%-এরও বেশি। এ নিয়ে 21 টেলিভিশনের সংবাদ প্রচারের পর প্রতিষ্ঠানটির শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও মূল্যবৃদ্ধির কারণ খুঁজতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে নির্দেশ দেয় BSEC। পাশাপাশি জিল বাংলা সুগার মিলের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা, কিন্তু তাতে এমন দর বৃদ্ধির যৌক্তিক কোনো কারণ মেলেনি। জিল বাংলার যারা ম্যানেজমেন্ট আছে তাদের সবাইকে আমি ডেকেছিলাম, তাদের সাথে দীর্ঘ সময় আমি আলোচনা করেছি। যেই ধারণাটা তৈরি হয়েছিল যে সরকারের একটা প্রকল্পের টাকা সেখানে যাবে বলা হয়েছিল, আসলে আমি জিজ্ঞেস করেছি তাদেরকে, ওই পার্টিকুলার প্রজেক্টের জন্য সেই টাকাটি আসছে না। তারপরও সোমবার এ শেয়ারের দাম 213 টাকায় উঠে যায়। এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় মঙ্গলবার থেকে জিল বাংলার শেয়ারের লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে BSEC। পার্টিকুলার কিছু কিছু জায়গা থেকে মানুষ শেয়ার কেনার চেষ্টা করছে, হয়তোবা তাদের ভবিষ্যৎ কোনো চিন্তাভাবনা ওই শেয়ারগুলো নিয়ে থাকতে পারে। তো যেহেতু হঠাৎ করে একটা সার্টেন যারা শেয়ার কিনেছে তাদের কাছে বেশ কতগুলো শেয়ার জমে গেছে উল্লেখযোগ্য হারে, তখন আমরা চিন্তা করলাম যে এটা নিয়ে যদি একটু মার্কেটে কোনো ধরনের ভিন্ন সিচুয়েশন তৈরি হয়, সেটা যদি না হয়, সেটা যেন একটু বিবেচনা করে মানুষ ভবিষ্যতে বিনিয়োগ করে এবং কেনাবেচা করে, সেই জন্য আপাতত এটাকে আমরা বন্ধ রেখেছি। দুর্বল মৌলভিত্তির যে কোনো প্রতিষ্ঠানের শেয়ার কেনাবেচার ক্ষেত্রে বিনিয়োগকারীদের আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে BSEC। এখন সিদ্ধান্তটা আপনার, এখানে আমরা বলতে পারি। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা।
সবুজে ঘেরা পূর্বাচলে স্বস্তি নেই। প্রতি রাতে আছে চোরের উপদ্রব, ঘটছে ডাকাতির ঘটনাও, আছে খুন খারাপি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি কম বলেই এমন অবস্থা, অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। অখিল পোদ্দারের প্রতিবেদন, আজ দেখুন দ্বিতীয় পর্ব। গাজীপুরের কালীগঞ্জ ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি অধিগ্রহণের আগে 6,500 একরে বসবাস করত প্রায় 14,000 পরিবার। রাস্তাঘাট সরু থাকলেও এমন দুর্গম জঙ্গল তখন ছিল না। আর এখন ঝোপঝাড়ের আড়ালে মাঝে মধ্যেই বেওয়ারিশ লাশ উদ্ধার করে পুলিশ। একটা বাউন্ডারি করে রেখে গেছে, সেই বাউন্ডারির মধ্যে মানুষ মাইরে এসে ফালায় রেখে জায়গা। সন্ত্রাস ফলানোর জায়গা আছে, আর কোনো জায়গা ওখানে বাড়িঘর হয় নাই। এখন যেটা দরকার সেটা হচ্ছে থানা 4টা, 2টা ফাঁড়ি। নিরাপত্তার ব্যবস্থা করলে মানুষ বাড়িঘর করা শুরু করবে এবং বসবাস শুরু করবে। শিক্ষা প্রতিষ্ঠান, অন্যান্য প্রতিষ্ঠানগুলি যেগুলি বরাদ্দ হয়েছে এগুলি প্রেসার দিয়ে একটা নির্দিষ্ট সময় দিয়ে দিলে ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানগুলি হয়ে গেল, মানুষের কাজের ব্যবস্থা হবে এবং এই পূর্বাচল রানিং হয়ে যাবে। গরু চুরি কিংবা ডাকাতি হয়নি এমন বাড়ি নেই পূর্বাচলে, পুলিশি তৎপরতা নেই। তাই দুটি সেক্টরে গড়ে উঠেছে ডাকাতদের আস্তানা। ডাকাতির ভয়ে অনেকে বাড়িঘর ছাইরা পালায় গেছে। অস্ত্র ঠাকায় নিয়ে নিজের গরু নিজেই গাড়িতে উঠায় দিতে হয়। গরু যদি না নিতে পারে তাহলে মানুষ মাইরা তেলে জায়গা। সন্ধ্যার পর পূর্বাচলে নিরাপদ নয় কেউই। বেড়াতে যাওয়া মানুষ অন্ধকার নামার আগেই ফিরে আসেন। বিকাশে পর্যন্ত টাকাই না মানুষরে মুক্তি দেয়। বড় বড় চালানের অভয়ারণ্য হয়ে গেছে এটা। বিপদে পড়বেন, আপনার সাহায্যকারী হিসেবে কাউকে পাবেন না। 4টি থানার পাশাপাশি একাধিক পুলিশ ফাঁড়ি হবে প্রকল্প এলাকায়। এমন নিরাপত্তা ব্যবস্থা গড়ে ওঠার লক্ষণ এখনো নেই। এখানে নিরাপত্তার বিষয়টা খুব জরুরি। 4টা থানা, সেটা যাতে খুব দ্রুত এই 4টা থানা না হলেও 4টা ফাঁড়ি যাতে করে। এই শহরটাকে যে নির্মাণ করার পরে যে লোকাল বডিকে হ্যান্ডওভার করবো, সেজন্য প্রয়োজনে একটা কোম্পানি গঠন করা যায় কিনা, জ্যাসকো, ড্যাশার মতো, যাতে প্রতিটা পরিষেবা তড়িৎ গতিতে মানুষ সার্ভিস পায়। পূর্বাচলে বেড়াতে আসা বিভিন্ন বয়সী মানুষের কাছে এলাকাটি ক্রমেই হয়ে উঠছে ভয়ঙ্কর থেকে আরও ভয়ঙ্কর। সন্ধ্যা নামলেই চুরি, ডাকাতি, ছিনতাইয়ের পাশাপাশি গেল অল্প কদিনে ঘটেছে অনেকগুলি হত্যার ঘটনা। যে কারণে স্থানীয়দের পাশাপাশি বেড়াতে আসা মানুষের দাবি হয় এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হোক, নয়তো অবিলম্বে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক যেন ভবন নির্মাণের ব্যবস্থা করে। অখিল পোদ্দার, 21 টেলিভিশন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। দীর্ঘদিনেও জামালপুরের মেলান্দহ উপজেলার উরমা নদী ও মাদারগঞ্জের হেমড়াবাড়ি খালের উপর নির্মিত 2 সেতুতে হয়নি সংযোগ সড়ক। ফলে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে 20 গ্রামের মানুষকে। জামালপুর প্রতিনিধি আরিফ মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। 2010 সালে প্রায় 3 কোটি টাকা ব্যয় মেলান্দহ উপজেলার উরমা নদী ও হেমড়াবাড়ি খালের উপর সেতু দুটি নির্মাণ করা হয়। দীর্ঘদিনেও সেতু দুটিতে তৈরি হয়নি সংযোগ সড়ক। গেল বন্যায় সেতুগুলোর মাঝখানে ভেঙে যাওয়ায় চরম ভোগান্তিতে প্রায় 20 গ্রামের মানুষ। সংযোগ সড়ক না থাকায় সেতুতে ওঠানামা ও যাতায়াতের পাশাপাশি কৃষি পণ্য আনা নেয়াতেও ভোগান্তি পোহাচ্ছে স্থানীয়রা। প্রতিদিন নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে তাদের। একবারে বন্ধ হয়ে গেছে চলাচলটা। আমরা খুব অসহায় আছি। অতি তাড়াতাড়ি সরকারের কাছে আবেদন, আমার ব্রিজটা অতি তাড়াতাড়ি সরকার দিলে আমার খুব সুবিধা হবে। চলাচল করতে পারি না, আমাদের খুবই দরকার। ইতিমধ্যেই সেতু সংযোগ সড়ক নির্মাণের জন্য বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। এই জামালপুর জেলা বিগত বন্যায় আমার একটি ব্রিজ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 2টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, আর 5টি কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে আংশিক। তো এই তথ্য আমরা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি এবং সরকার, আমরা আশা করছি খুব শীঘ্রই এগুলো মেরামত এবং সংস্কার ব্যবস্থা গ্রহণ করবে। শুধু আশ্বাস নয়, দ্রুত সেতু সংযোগ সড়ক নির্মাণ করার দাবি ভুক্তভোগীদের। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ।
সূচক ও লেনদেন বেড়েছে দেশের পুঁজিবাজারে, দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের। বুধবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৬টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১৮৫টির, কমেছে ১২০টির, আর অপরিবর্তিত ছিল ৫১টির দর। ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স ১৬ পয়েন্ট বেড়ে উঠে আসে ৫,১১৬ পয়েন্টে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১,১৪৭ কোটি ২৫ লাখ টাকা। সূচক বেড়েছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৮২টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ৯০টির, আর বদলায়নি ৪৮টির দর। আর সিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৫ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এ পর্যায়ে খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর এখন পর্যন্ত অনিশ্চিত হলেও মিরপুরে অনুশীলন করছে টাইগাররা। টেস্ট চ্যাম্পিয়নশিপ সামনে রেখে দীর্ঘদিন অনুশীলন চালিয়ে যাচ্ছে তারা। কিন্তু লঙ্কানদের একের পর এক শর্তের কারণে অনিশ্চয়তা দেখা দিয়েছে এই দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডকে তাদের শর্তের কথা জানিয়ে দিয়েছে বিবেচনার জন্য। তবে এখন পর্যন্ত শ্রীলঙ্কা থেকে আসার কথা শোনা যায়নি। তাই এসএলসির সম্মতির অপেক্ষায় রয়েছে বিসিবি। এর আগে লঙ্কান বোর্ডের শর্তের ব্যাপারে বিসিবি সভাপতি জানিয়েছেন শর্ত মেনে শ্রীলঙ্কায় সফর সম্ভব নয়। পরে বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন শ্রীলঙ্কা থেকে সম্মতি পেলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। রোববার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন বাফুফে নির্বাচনে সভাপতি প্রার্থী কাজী সালাউদ্দিন। এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল ষড়যন্ত্র করছে বলেও জানান তিনি। কথাটা খুব একটা মানে বুঝি না। ফুটবলে there is no trouble. ফুটবলে you will have to keep on working. আপনি যে কাজ করতে থাকেন চমক আসবে। যেভাবে লাস্ট 12 বছর যে 11টা-12টা লিগ হয়েছে, তার চমক হলো ইন্ডিয়ার সাথে 70,000 লোকের সামনে জিততে লাস্ট মিনিটে ড্র। তার চমক হলো কাতারের মতো টিমকে হারিয়ে ফার্স্ট টাইম অলিম্পিকের সেকেন্ড রাউন্ডে যাওয়া। চমকটা প্লেয়াররা দেখাবে। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা ৭টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। নতুন প্রজন্মের জন্য দেশকে প্রস্তুত করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। লক্ষ্য ঠিক রেখে কাজ করার আহ্বান। ১ মাসের মধ্যে পেঁয়াজের বাজার স্বাভাবিক হবে আশা দেখাচ্ছেন বাণিজ্য মন্ত্রী। স্থলবন্দরে আটকে আছে কয়েকশো ট্রাক। করোনায় ১.৫ মাসের মধ্যে সবচেয়ে কম মৃত্যু। লাইসেন্স নবায়ন না করা হাসপাতালগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থার উদ্যোগ। ভুয়া বিলে ১৪ কোটি টাকা আত্মসাৎ। পরিবার পরিকল্পনার আশরাফুন্নেসাকে দুদকের জিজ্ঞাসাবাদ। তথ্য যাচাই করে ব্যবস্থা জানালেন সচিব। বরগুনার আলোচিত রিফাত হত্যা মামলার যুক্তিতর্ক শেষ, রায় ৩০ সেপ্টেম্বর। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত ৯টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।